ত্বকের ছোট্ট একটু সমস্যা, একটু দাগ, আর এখান থেকেই শুরু হচ্ছে আত্মবিশ্বাসের লড়াই। ত্বক কেবলই আমাদের সৌন্দর্য নয়, এটি আমার আপনার সবারই সুস্থতার প্রতিচ্ছবি। আপনারা দেখছেন চ্যানেল 24-এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা আলোচনা করব ত্বকের খুবই সাধারণ কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে। আজ আমাদের এই আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তাহমিনা ইসলাম। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা খুবই কমন কিছু সমস্যা নিয়ে কথা বলবো, ত্বকের, যেটা খুবই কমনলি আপনাদের কাছে আসে, এমন কোন একটা বিষয় নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ত্বকের সবচাইতে কমন সমস্যাগুলোর মধ্যে আমরা প্রতিদিনের প্র্যাকটিসে, যেহেতু আমি অ্যাস্থেটিক প্র্যাকটিস করি, আমার কাছে সবচেয়ে কমনলি আসে ব্রণের সমস্যা নিয়ে। তো ব্রণ এমন একটা জিনিস যে এটা খুব সাধারণ একটা সমস্যা, সবার হয়, কিন্তু সত্যি কথা বলতে ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না। এটা ত্বকের একটা প্রদাহজনিত রোগ এবং স্বাস্থ্যের কোনো একটা অসামঞ্জস্য হচ্ছে, তার জন্যই এই অসুখটা হচ্ছে। তো যার কারণে আসলে এটার একটা মেডিকেল অ্যাটেনশনের প্রয়োজন পড়ে। তো অনেকেই করে কি যে একটু দেরিতে আসে ডাক্তারের কাছে, আগে নিজে কিছু চেষ্টা করে ঠিক করার বা এটাকে ইগনোর করে, তারপরে যখন খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন আমাদের কাছে ডক্টরের কাছে চলে আসে। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে ব্রণের এই পরিমাণটা একটু বেশি দেখা যায় নর্মালের চেয়ে। তাহলে এটা কি কোনো হরমোনাল চেঞ্জেসের কারণে হচ্ছে? হ্যাঁ, বয়ঃসন্ধিকালটা আসলে এটা এমন একটা সময় যখন একটা বাচ্চা তার টিনেজ লাইফে যাচ্ছে, তো তখন কিন্তু তার একটা বিশাল হরমোনাল শিফট হয়। হরমোনগুলো তখনও সেটেল হয়ে সারে না। দেখা যায় যে একটা মেয়ের হয়তো বা মাত্র পিরিয়ডটা শুরু হয়েছে, সেটাও রেগুলার না। আবার আজকালকার অন্যান্য কিছু স্বাস্থ্যগত ব্যাপার আছে, খাওয়া দাওয়া, লাইফস্টাইলের ব্যাপার, রাতে ঘুমানো হয় না ঠিক মতো, পলিউশন, এই সব কিছু মিলিয়ে আসলে তখনই এই বয়সটাতে ব্রণের ইম্প্যাক্টটা একটু বেশি হয়। আমি যদি একটু ব্রণের কারণগুলো জানতে পারি, যে কি কি এক্স্যাক্টলি কি কি কারণে হচ্ছে ব্রণ হচ্ছে, সেটা বয়ঃসন্ধিকালে বা আরেকটু পরে, যে কোনো বয়সে। ব্রণ আসলে যে কোনো বয়সেই হতে পারে, তবে কমন হচ্ছে যে ব্যাপারটা, যে এটা আমাদের তেল গ্রন্থি যখন অতিরিক্ত তেল নিঃসরণ করে তখন ব্রণটা হয়। এখন এটা অনেকগুলো কারণে হতে পারে। একটা হতে পারে তার বংশগত জেনেটিকভাবে এটা সে পেয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত কোলেস্টেরল লেভেলটা বেড়ে গিয়েছে বা তার ফ্যাটি ফুড বেশি খাওয়া হয়, তার মানে তার খাদ্যাভ্যাসের সঙ্গে এটার সম্পর্ক আছে। এছাড়া লাইফস্টাইল, স্ট্রেস, পলিউশন, ধুলাবালি, ঠিকমতো স্কিনটাকে ক্লিন না করা, খাবারের কোনো যদি হজমের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আবার অনেক সময় কোনো কোনো মেডিকেশনের কারণে, যদি কোনো প্রয়োজনে তার কোনো হরমোনাল মেডিকেশন নিতে হচ্ছে, তখনও এই ধরনের ব্রণ হতে পারে, সমস্যা হতে পারে। হতে পারে। স্কিন টাইপের উপর কি কোনোভাবে ভ্যারি করে? স্কিন তৈলাক্ত স্কিন বা ড্রাই স্কিনের ক্ষেত্রে কি ব্রণের পরিমাণটা বেশি হচ্ছে? হ্যাঁ, এমন কিছু? তা তো অবশ্যই। অয়েলি স্কিনে দেখা যায় ব্রণটা বেশি হয়, তবে ড্রাই স্কিনে যে ব্রণ হয় না ব্যাপারটা এমন না। ড্রাই স্কিনেও ব্রণ হতে পারে, তবে যাদের অয়েলি স্কিন তারা এই সমস্যাটায় কম্পারেটিভলি একটু বেশি ভুগে থাকেন। আচ্ছা, তাহলে এটার সমাধানটা আমরা কিভাবে করে থাকি? এখন মূলত যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা তো প্রথমেই দেখি যে তার ব্রণটা কী ধরনের। ব্রণ অনেক ধরনের হয়। অনেকের দেখা যায় দানা দানা ছোট ছোট বন্ধ মুখ, শক্ত শক্ত দানার মতো আসে স্কিনে, এটাকে আমরা কমিডন বলি। তো সাধারণভাবে পেশেন্টরা এসে বলে যে ব্ল্যাক হেডসের মতো হয়েছে বা র্যাশের মতো হয়েছে। আবার কারো কারো দেখা যায় একদম বড় বড় ফোড়ার মতো ব্রণ হয়, নডিউলোসিস্টিক ব্রণ হয়। তো এই ধরনের কেসে কিন্তু সিভিয়ারিটিটাও আমরা চিন্তা করে দেখি, যে যার একেবারেই মাইল্ড অ্যাকনে, তাকে আমরা চেষ্টা করি টপিক্যাল মেডিকেশনের মাধ্যমেই যদি সারিয়ে দেওয়া যায় খুবই ভালো। কিন্তু যদি এরকম হয় যে একজন তার প্রতিদিনের জীবনযাপনটাই ব্যাহত হচ্ছে, এটার কারণে ব্যথা হচ্ছে, অনেক পেশেন্ট এসে বলে যে জ্বর এসে যায়, মুখ থেকে পুজ পড়ে, সে বাইরে যেতে একটু হেজিটেট করে। তো এই ধরনের কেসে হয় কি, আমরা অবশ্যই আগে কিছু ব্লাড টেস্ট করি, কিছু ইনভেস্টিগেশন করি, তার কি সমস্যা থেকে এই ব্রণটা হচ্ছে সেটাকে কোরিলেট করার চেষ্টা করি, সেই সমস্যাগুলোকেও কারেকশন করতে হয়। পাশাপাশি ব্রণের ক্ষেত্রে আমরা আসলে ওরাল মেডিকেশনটাই প্রেফার করি, যেটা হচ্ছে যে তাকে ভেতর থেকে ব্রণটা সারাতে সাহায্য করবে। তো এক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিক, যেটা একটু লম্বা সময় খেতে হয়, যদি তার অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা না থেকে থাকে, তখন আমরা কিছু ব্রণের মেডিকেশন দিই। আর যদি একেবারেই সেটাতে না সারে, তখন আমরা লেজার বা এই ধরনের কিছু আপডেটেড ট্রিটমেন্ট আছে, সেগুলো এখন আমরা করে থাকি। আচ্ছা, তাহলে আপনি যেহেতু লেজারের কথা বললেন, তাহলে অনেকেই হয় কি যে ব্রণ হলে একটা খুঁটে বা সেখানে স্পট হয়ে যেতে পারে, অনেক সময় গর্ত হয়ে যায়। তো এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কি আমরা লেজার বা পিলিং এই ধরনের ট্রিটমেন্টে যেতে পারি?
অবশ্যই যেতে পারি, কারণ এই ধরনের যখন একটা গর্ত হয়ে যায় বা এত বেশি গভীর একটা দাগ বসে যায় খোঁটাখুটির কারণে, যে এটা আসলে কোনোভাবেই যায় না। তো এক্ষেত্রে আসলে এই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো, যেগুলো লেজার বা কেমিক্যাল পিল, এই ধরনের ট্রিটমেন্টগুলোই কিন্তু আমরা প্রেফার করি। এগুলো ছাড়া আসলে এটা ভালো করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমরা এখন আমাদের দেশে অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট চলে এসেছে। ইভেন অ্যাক্টিভ ব্রণ সারানোর জন্য এখন অনেক ভালো ভালো লেজার পাওয়া যায়, যেগুলো একটু অ্যাডভান্স, যে সমস্ত ক্লিনিক যারা এসব প্র্যাকটিস করে তাদের কাছে এই ডিভাইসগুলো আছে, এবং এগুলো দিয়ে ব্রণটাও সারানো যায়। পরবর্তীতে যে স্পটগুলো চলে যাচ্ছে স্পট কি আসতে পারে, অথবা যে গর্তটা হয়ে যাচ্ছে সেটাও কি আমাদের এই ট্রিটমেন্টের মাধ্যমে চলে যাচ্ছে? ডেফিনেটলি আমরা যেমন পিআরপি করে থাকি, পিআরপির মাধ্যমে হচ্ছে যেখানে টিস্যু লস হয়ে গর্ত হয়ে গেছে সেই জিনিসে টিস্যু রিপেয়ার হয়, টিস্যু রিজেনারেট হয়, হয়ে সেটাকে ভরাট করে দেওয়া যায়। মাইক্রোনিডলিং করা হয়, CO2 ফ্র্যাকশনাল আছে, বা এখন আমরা কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট করি, যেমন TCA ক্রস বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা বেসিক্যালি কেমিক্যাল পিল বাট একটু ভিন্নভাবে করা হয়, যার মাধ্যমে খুব পুরনো গর্তকেও ভরাট করে দেওয়া সম্ভব। আচ্ছা, আরেকটু আসি, অনেকে করে কি যে বাসায় কিন্তু অনেক ধরনের ঘরোয়া টোটকা ইউজ করে। হতে পারে যে অনেকে লেবু দেয়, যে হচ্ছে লেবু দিলে হচ্ছে এখানে স্পটটা চলে যাবে, এরকম অনেকে বলে থাকে, বা এছাড়াও বাসার অনেক কিছুই অনেকে ইউজ করে। এটা আসলে কেমন ক্ষতিকর আমাদের স্কিনের জন্য? এটা আসলে ভালো করতে গিয়ে বেশিরভাগ সময় খারাপটাই হয়ে যায়, কারণ এই যে লেবুর কথা আপনি বললেন, লেবুতে আছে একটা অ্যাসিড। তো একজন তার স্কিনে যদি ব্রণ হয়েছে বা যে কোনো কারণে একটা দাগ হয়েছে, তার মানে স্কিনটা এখন সেনসিটিভ। তো এই অবস্থায় একটা অ্যাসিডিক জিনিস যদি সে স্কিনে অ্যাপ্লাই করে, এটা থেকে তার বার্ন হয়ে যেতে পারে এবং পরবর্তীতে দাগ আরও বেড়ে যেতে পারে। আপনি বিশ্বাস করবেন না, আমরা এমনও পেশেন্ট পাই যারা হচ্ছে যে ঘরোয়া টোটকা হিসেবে রসুন বা এই ধরনের জিনিসপত্র স্কিনে লাগিয়ে স্কিনটা পুড়ে ফেলে একটা পার্মানেন্ট পিগমেন্টেশন স্কারিং করে আমাদের কাছে আসে। ব্রণ সেরে যায় কিন্তু ওই জায়গার স্কিন ঝলসে ফেলে। তো এই ধরনের স্পট রিমুভিং, হ্যাঁ, এবং এটা অনেক সময় লেগে যায়, এটা ট্রিট করতে বরং আরো কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে যে ভালো করতে গিয়ে আসলে খারাপ করে ফেললো, যদিও ব্রণটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু স্পটটা রয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই ত্বকের ব্রণ থেকে আমি জাস্ট চলে যাচ্ছি যে অনেকে বয়সের সাথে সাথে তো আমাদের স্কিনের একটু এইজিং ব্যাপারটা কিন্তু চলে আসে। তো এটা আসলে কত বয়স থেকে বা কেমন বয়স থেকে শুরু হতে পারে? আচ্ছা, থিওরিটিক্যালি বয়সের ব্যাপারটা আসে যে যখন থেকে আমাদের কোলাজেনটা কমতে শুরু করে ধীরে ধীরে আমাদের স্কিনে সেটা ছাপ আসে। তো থিওরিটিক্যালি বলে যে 25 বছরের পর থেকে আমাদের বডিতে 1% করে কোলাজেন কমতে থাকে। তার মানে আমাদের স্কিনটাকে যে ধরে রেখেছে একটা সিমেন্টের মতো বা দেয়ালের প্লাস্টার যেটা, সেটা যে ধরে রেখেছে আমাদের স্কিনটাকে, সেই জিনিসটা একটু একটু করে কমছে। তার মানে আমাদের স্কিনের সেই এলাস্টিসিটিটা আর থাকে না। তো ধীরে ধীরে এটা লুজ হতে থাকে, ল্যাক্স হতে থাকে। তখন যে স্ট্রাকচারগুলোকে আমাদের এই স্কিনটা ধরে রেখেছে সেগুলো আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যায়। তো হয় কি, গালের এখানকার ফ্যাটটা একটু নিচের দিকে নেমে যায়, এখানে আমাদের এই জিনিসটা একটু নেমে যায়, কপালে ভাঁজ চলে আসে, চোখের নিচে ভাঁজ চলে আসে, এখানকার লাইনগুলো একটু ডিপ হয়ে যায়। তখন দেখতে স্বাভাবিকভাবে একটা মানুষকে একটু এইজেড মনে হয়। তো এখন এটাকে না একেবারে বয়সের ছকে ফেলাটা আমাদের এখনকার সময়ে একটু ডিফিকাল্ট, কারণ এই যে বললাম যে 25-এর পর থেকে কমতে থাকে। এখন এই আমাদের আরবান লাইফস্টাইলে সবার যে অনিয়ম, অনিদ্রা, খাবারের ব্যাড হ্যাবিট, এই সব কিছু মিলে হয় কি আরো ইয়াঙ্গার এজের একটা মানুষকেও আমরা দেখি যে ইয়েস, অনেক বেশি এফেক্ট পড়ে, এবং অনেক ইয়াঙ্গার মানুষকেও আমি দেখি যে অনেক বেশি এজিং সাইন চলে আসছে। আবার যার লাইফস্টাইল ভালো, জেনেটিক্যালি কানেক্টেড হতে পারে, যে জেনেটিক্যালিও এটা কিছু এফেক্ট করছে, কিছুটা কানেক্টেড, কিন্তু এটা না একজন ব্যক্তি তার নিজের লাইফস্টাইল দিয়ে, তার অভ্যাসগুলো দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, ইউভি রে এটা কি আমাদের স্কিনের উপরে কিরকম প্রভাব ফেলছে এই বয়সের ছাপের উপরে? বয়সের ছাপের উপরে ইউভি রে বলতে সূর্যের আলোক রশ্মির মধ্যেই যে দুটো ভাগ আছে, UVA বলে, UVB বলে। এখন সবাই এই টার্মগুলো খুব চেনে, কারণ সবাইকে বলা হয় বারবার সানস্ক্রিন ব্যবহার করবেন UVA UVB প্রোটেকশনের জন্য। তো একটা কমন থিওরি বলি যে UVA, A ফর এজিং, তার মানে UVA এর যেই রেডিয়েশনটা আমাদের স্কিনে পড়ে এটাতে এজিংটা দ্রুত হয়। আর UVB সহজভাবে মনে রাখতে গেলে B ফর বার্ন, তার মানে এটাতে পুড়ে যায় স্কিনটা তাড়াতাড়ি, তার মানে দাগ হওয়ার বা সানবার্ন হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তো ইউভি এর যেই সূর্যরশ্মিটা আসে সেটাকে বলা হয় যে ওয়েভলেংথটা বড় থাকে, তো ওটা আমাদের স্কিনের একদম ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছতে পারে। ইউভি এটা কিন্তু একদম সকালের যে মিষ্টি রোদ সেখান থেকে শুরু হয়। হ্যাঁ, তো অনেকে মনে করে যে সকালবেলা মিষ্টি রোদে আমি একটু রোদ পোহাচ্ছি, সানস্ক্রিন না দিলেও চলবে,
তার কিন্তু এজিং সাইন দ্রুত আসবে, কারণ এটা তার কোলাজেনগুলোকে দ্রুত নষ্ট করতে পারে। আচ্ছা। এখন বর্তমানে আমাদের বাজারে অনেক ধরনের ক্রিম বিক্রি হচ্ছে, অ্যান্টি এজিং ক্রিম বলে বিক্রি হচ্ছে, যেটাতে বলা হচ্ছে যে রেটিনল আছে, কোলাজেন আছে। আসলে কি আছে, বা আসলে কি এগুলো এফেক্টিভ আমাদের অ্যান্টি এজিং এর ক্ষেত্রে? অ্যান্টি এজিং এর ক্ষেত্রে আসলে এটা একেবারে অ্যান্টি এজিং বলতে যে এজিং বন্ধ করে দিবে এটা সম্ভব নয়, স্লো করে দিচ্ছে। তবে এটাকে স্লো করে দেওয়া সম্ভব। রেটিনল খুবই ভালো একটা উপাদান, যেটা হচ্ছে আমাদের কোলাজেন রিফর্মেশন করতে হেল্প করে, সেলের টার্নওভার বাড়ায়। তো তখন কিন্তু অনেকে মনে করে যে রেটিনল দিলে স্কিন পাতলা হয়ে যায় বা এরকম কোনো সমস্যা হয় কি না। ইন দ্য লং রান আসলে স্কিনের থিকনেসটা কিন্তু বাড়ে, যেহেতু কোলাজেন প্রোডাকশন বাড়ে, এটা বাড়ে। এখন আপনি যেটা বললেন যে বিভিন্ন ক্রিমে এটা আদৌ আছে কি না, এটা তো আসলে ডিপেন্ড করে আপনি কোন ব্র্যান্ডের অথেন্টিক সোর্স থেকে কিনছেন কিনা, ভালো মানের কিনছেন কিনা, এবং কোন ধরনের রেটিনল ব্যবহার করা হচ্ছে। এখন খুব হাইপড একটা ব্যাপার হচ্ছে রেটিনল, সবাই ইচ্ছা মতো রেটিনল ইউজ করছে, কিন্তু সবার জন্য কিন্তু রেটিনল নয়, আরো অনেক উপাদান তাহলে আছে। কিভাবে আমরা বুঝবো যে রেটিনল কারা ইউজ করতে রেটিনলের মধ্যে পারবে? একটা ভ্যারাইটি আছে যেটা ফিজিশিয়ানরা আমরা ব্যবহার করি হচ্ছে ব্রণের চিকিৎসার জন্য। সেটা একটা একেবারে টিনেজ বাচ্চাকেও দেওয়া যায়, আবার এল্ডারলিদেরকেও দেওয়া যায়। আবার বয়সের উপর ভিত্তি করে কিন্তু রেটিনলের বিভিন্ন স্ট্রেংথ আছে, যেমন ট্রেটিনয়েন আছে, রেটিনাল আছে, রেটিনাল ডিহাইড আছে। সো এগুলো আসলে একবার অন্তত চিকিৎসকের পরামর্শ নিয়ে তার স্কিন টাইপ বুঝে, তার স্কিনের কনসার্নটা কী সেটা বুঝে তারপরে ব্যবহার করাটা শুরু করা উচিত। আর এটার সাথে কিছু সাবধানতা আছে যেটা অবশ্যই মেনটেন করা উচিত। অনেকে আছে যে এই রেটিনলের পাশাপাশি দেখা যায় যে সে একটা স্যালিসিলিক কন্টেনিং ফেস ওয়াশ ইউজ করছে, সেটাও একটা অ্যাক্টিভ। আবার সে হয়তো বা দিনের বেলা একটা সিরাম ইউজ করছে যেটাতে আছে গ্লাইকোলিক অ্যাসিড বা এমন কিছু, সে অত একটা মিলাচ্ছে না জিনিসগুলো। রাতের বেলা সে রেটিনল সেরামটা ইউজ কি করছে। দিচ্ছে বা ফেস ওয়াশটা কি দিচ্ছে, এই যে ক্রিমটা কি স্কিন দিচ্ছে, কেয়ার রুটিনে এখন অনেক অ্যাক্টিভ রুটিনটা আসলে একটু চেঞ্জ, মানে একসঙ্গে ইউজ বুঝে ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। তো এটা করে, আর দেখা যায় যে রোদে যাচ্ছে বা চুলার কাছে যাচ্ছে, সে সান প্রোটেকশন ঠিকমতো ইউজ করছে না, তখন কিন্তু উল্টো আরো স্কিনটা সেনসিটিভ হয়ে যায়। আচ্ছা, আমি তাহলে একটু সান প্রোটেকশনে চলে আসি। সান প্রোটেকশন যেটা ইউজ করা হচ্ছে বর্তমানে, কিন্তু অনেক ধরনের সান প্রোটেকশন আছে, লিকুইড আছে, প্লাস ক্রিম আছে, তাহলে জেল ফর্মে আছে। তা এটার আমার প্রপার ইউজ করার নিয়মটা কি, যে কত ঘন্টা পর পর আমার ইউজ করতে হচ্ছে? যারা হচ্ছে ওয়ার্কিং ওয়েমেন, যারা বাহিরে কাজ করছে বা ফিল্ডে কাজ করছে, তাদের ক্ষেত্রে এটা কিভাবে সে ইউজ করতে পারবে? আচ্ছা, সানস্ক্রিনের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। আমি যেমন শুরুতেই একটু বলছিলাম যে ইউভিএ, ইউভিবি, সাধারণত সানস্ক্রিনে দুটোর প্রোটেকশনই থাকে এবং লেখা থাকে যে ব্রড স্পেকট্রাম। তার মানে এটা দুই ধরনের ইউভি লেন্থকেই এটা প্রোটেকশন দিতে পারে। তো এটার পাশাপাশি হয় কি যে স্কিন টাইপ বুঝে সানস্ক্রিনটা ব্যবহার করা। অয়েলি স্কিনের জন্য জেল বেসড বা ফ্লুইড বেসড সানস্ক্রিনগুলো পাওয়া যায়। আবার যাদের হচ্ছে খুবই ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে আমরা একটু ময়শ্চারাইজিং সানস্ক্রিন দিতে পারি। এগুলোর সাথে এখন আবার ভিটামিন সি অ্যাড করা থাকে, এটা আরও বেশি কার্যকরী হয়। আর হচ্ছে আবার অন্যভাবে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে ফিজিক্যাল সানস্ক্রিন, কেমিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিনগুলো হচ্ছে আপনি 2-3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হয়, এরপরে এটা আর ইফেক্টিভ থাকে না। সো যাদের জন্য এটা সুইটেবল তারা এটা ব্যবহার করতে পারে, রিঅ্যাপ্লাই করতে হবে। ফিজিক্যাল সানস্ক্রিন আপনি যেমন বললেন যে ওয়ার্কিং ওমেন বা যারা সারাদিন বাইরে থাকছে, বারবার রিঅ্যাপ্লাই করার সময় হয় না, তাদের ক্ষেত্রে আসলে ফিজিক্যাল সানস্ক্রিনটা বেশি সুইটেবল। এটা যতক্ষণ স্কিনের উপরে একটা ফিজিক্যাল লেয়ার দিয়ে রাখবে, এটা ততক্ষণ স্কিনকে প্রোটেকশন দিবে। তো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে ইভেন খেলোয়াড়রাও ফেসে একটা সাদা রঙের একটা কাস্ট দেওয়া সানস্ক্রিন দেয়, তো ওটা কিন্তু আসলে ফিজিক্যাল সানস্ক্রিন, বেসিক্যালি ওটা জিঙ্ক অক্সাইড। তো এই ধরনের সানস্ক্রিন যাদের স্যুট করে তারা এটা ব্যবহার করতে পারে। এটা কি ডাবল কোট হিসেবে ইউজ হচ্ছে এই হোয়াইট কাস্টটা অ্যাকচুয়ালি যে জিঙ্ক অক্সাইডের কারণে বা টাইটানিয়াম ডাইঅক্সাইডের কারণে এই কোটিংটা আসে, এটাই আসলে সেই ফিজিক্যাল লেয়ার। এখন আবার নতুন নতুন অনেক সানস্ক্রিন এসেছে যেগুলো ফিজিক্যাল বাট এরকম হোয়াইট কাস্টটা কম দেয়। তো মেয়েরা বা ছেলেরা যারা হোয়াইট কাস্ট পছন্দ করে না, তারা সেগুলো চুজ করে ইউজ করতে পারেন। ধন্যবাদ। ডায়েট করে তাহলে কি আমাদের বয়সটাকে ধরে রাখা পসিবল? হেলদি ডায়েটের মাধ্যমে অবশ্যই পসিবল, কারণ আমরা যা খাই সেটাই আমাদের স্কিনে শো করে, এবং স্কিন যেটা শো করে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের একটা প্রতিচ্ছবি। কারণ আমি যদি ভেতর থেকে আমার লিভারটা ভালো না থাকে, আমার কিডনি ভালো না থাকে, বা আমার অন্য কোনো হরমোনাল সমস্যা থাকে, সেটা সবার আগে শো করে আমাদের স্কিনে। তো আপনি বাইরে থেকে যদি দেখেন একটা মানুষ খুব প্রাণবন্ত উজ্জ্বল দেখাচ্ছে, তাকে গ্লো করছে, তার মানে তার স্বাস্থ্যটাও ভালো আছে।
আর এই সব কিছু আসে খাদ্যাভ্যাসের সাথে। আমরা যা খাই সেটার যে নিউট্রিয়েন্টগুলো, যে পুষ্টি উপাদানগুলো, এগুলোই কিন্তু আমাদের স্কিনে শো করে। স্কিনে শো তো করছে। খাবারের সাথে এই জিনিসটা রিলেশন আছে। আপনি খুব ক্রাশ ডায়েট করবেন, আপনি দেখবেন সবার আগে আপনার চুল পড়তে শুরু করবে, স্কিনটা ডিহাইড্রেটেড লাগবে, নিস্তেজ মনে হবে। আপনি যত দামি প্রোডাক্ট ব্যবহার করেন না কেন বা আপনি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করেন না কেন, আপনার যদি ভেতর থেকে ওই নিউট্রিয়েন্টগুলো ঠিক না থাকে, আপনার এগুলো কিন্তু ভালো সবকিছু থাকবে না। ব্যালেন্সিং না হলে এটার এফেক্টটা আমাদের স্কিনের উপরও স্কিনের পড়ছে, উপরে, চুলের উপরে চুলের পড়বে। উপরও পড়ছে। আমি একটু অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে চলে যাচ্ছি। অ্যান্টি এইজিং এর যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আছে, বোটক্স আছে, ফিলার আছে, এটা নিয়ে যদি একটু বলতেন যে এটা আসলে কি আমাদের যারা আমাদের তারকারা আছে শুধু কি তাদের জন্যই, নাকি আমাদের সাধারণ মানুষও এই ট্রিটমেন্ট যেতে পারে? তারকাদের কথা বললেন, আসলে ওনাদেরকে তো সবসময় এই ধরনের স্ক্রিনে কাজ করতে হয়, তো ওনাদের ড্যামেজটা অনেক বেশি হয়, এজন্য ওনারা করে থাকেন। কিন্তু তার থেকেও না, আমি আমার পার্সোনাল প্র্যাকটিস থেকে যা দেখেছি যে আমার পেশেন্টের বেশিরভাগই কিন্তু একদম সাধারণ মানুষ, যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন বা মেন, ওনারাই এগুলো করেন। যেমন হচ্ছে যে ওনাদের চুল পড়ে যাচ্ছে, ওনারা কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে দেখা যায় যে পিআরপি করছেন, আরও অ্যাডভান্স এখন এক্সোজোম করছেন। তো তাছাড়া স্কিনের যে ইস্যুগুলো, যে হয়তোবা কর্পোরেট একটা জব করছেন উনি চান যে ওনাকে সবসময় প্রেজেন্টেবল লাগুক, ওনার লাইনস রিঙ্কলসগুলো কম আসুক। তো এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে অহরহ আসছে। তারকারা করছেন ঠিক আছে, কিন্তু মেজর পপুলেশনের এটা মধ্যে আসলে সাধারণ মানে মানুষ সবার জন্যই সবাই এটা করতে সবাই পারবে করছেন। চাইলে। তো এই ট্রিটমেন্ট আসলে সেফ? অ্যান্টি এজিং এর ক্ষেত্রে ট্রিটমেন্টটা সবাই করতে যেহেতু পারছে, জি। সেফ কি আমাদের স্কিনের জন্য? অবশ্যই সেফ, কারণ এগুলো মেডিকেল গ্রেড ট্রিটমেন্ট। আপনি যখন একজন সার্টিফাইড ডক্টরের কাছ থেকে করবেন, একজন এক্সপিরিয়েন্স ডক্টরের কাছ থেকে অ্যাডভাইসগুলো নেবেন এবং ট্রিটমেন্টগুলো করবেন, এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স নেই। আচ্ছা, তাহলে আমি বলতে পারবো যে এটা আসলে সবাই নিতে পারবে তাদের স্কিনটাকে আরো প্রাণবন্ত রাখার জন্য এটা ইউজ করতে পারবে। অবশ্যই। আচ্ছা, আমি তাহলে একটু চুলের দিকে চলে যাই, যেহেতু ওটা নিয়ে একটু কথা হলো, পিআরপি নিয়ে কথা হলো। তো আমি জাস্ট প্রথমে একটু জানতে চাচ্ছি যে চুল তো আমাদের রেগুলারই পড়ে, সবারই পড়ছে, তো কতগুলো চুল পড়া আসলে স্বাভাবিক, বা কতটুকু পড়লে আমরা বুঝবো যে না এটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হয়ে গিয়েছে? এমনিতে বলে যে বইয়ের ভাষায় প্রতিদিন আপনার যদি 100টার মতো বা 150টা হাইয়েস্ট চুল পড়ে, সেটাকে আপনি স্বাভাবিক হিসেবে ধরে নিতে পারেন। কিন্তু একটা মানুষের যদি প্রতিদিনই 100-150 করে চুল পড়ে আর সেই চুল না গজায়, তাহলে হচ্ছে সমস্যাটা। এটাও দেখতে হবে যে অতিরিক্ত চুল পড়ছে কিনা, এরকম এই 100-150-র বেশি চুল পড়ে যাচ্ছে কিনা, আর রিগ্রোথ হচ্ছে কিনা, ছোট ছোট চুল নতুন করে গজায়, না হলে তো স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যাবে। বংশগত টাক, যাদের হচ্ছে জেনেটিক্যালি বংশ পরম্পরায় টাক হয়ে যাচ্ছে, খুব অল্প এজেই হয়ে যাচ্ছে, এটা কি আসলে প্রতিরোধ করার কোনো উপায় আছে? টু অ্যান এক্সটেন্ট হ্যাঁ আছে, যেটা যারা আর্লি সময় থেকেই যখন মাত্র সে নোটিস করছে যে হ্যাঁ তার ওই জি। প্যাটার্নে টাকটা চলে আসতে শুরু করেছে, তখন থেকে যদি সে একটু অ্যালার্ট হয় এবং এটার জন্য ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা করে, তাহলে কিন্তু এটাকে প্রতিরোধ করা সম্ভব। তবে বেশিরভাগই এটাকে করে কি, একেবারে চকচকে টাক অবস্থায় চলে আসলে তখন ডক্টরের কাছে আচ্ছা, আসেন। মানে এক্ষেত্রে না হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া আসলে কোনো উপায় থাকে না তখন। আচ্ছা, পিআরপি এই শব্দটা নিয়ে হচ্ছে আমরা অনেক শুনেছি, ফেস পিআরপি, স্ক্যাল্পে পিআরপি। আসলে এটা কিভাবে কাজ করে, আমাদের ফেসে স্ক্যাল্পে কিভাবে কাজ করছে? আচ্ছা, এটা না সম্পূর্ণই একটা রিজেনারেটিভ ট্রিটমেন্ট, মানে এটা সেল রিজেনারেশন করায়। পিআরপি স্ট্যান্ডস ফর প্লেটলেট রিচ প্লাজমা। তার মানে প্লেটলেট শব্দটা কিন্তু এখন সবাই আমরা চিনি। তো আমাদের রক্তের একটা উপাদান হচ্ছে প্লেটলেট। জি। আমি একটা সাধারণ উদাহরণ দেই যে ছোটবেলায় আমরা যখন কখনো পড়ে গিয়ে আমাদের একটু হাঁটু ছিলে যেত বা কোথাও চামড়া একটু ছিলে যেত, আমরা দেখতাম যে ব্লিডিং হয়নি কিন্তু একটা পানি পানি অংশ বের হচ্ছে। বের হয়ে হয় কি, ওটা একটা কসকস থাকে, ওটা কয়েকদিনের মধ্যে আবার হিল heal হয়ে হয়ে যাচ্ছে। ওই জায়গায় আবার আগের মতো নতুন সেল তৈরি হয়ে স্কিনটা ভালো হয়ে যায়। তো এটা কিন্তু উপরওয়ালার প্রদত্তই একটা রিজেনারেটিভ মেকানিজম আমাদের, যে এখানে প্লেটলেটগুলো আসে এবং এখানে সেই গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ করে, যেই গ্রোথ ফ্যাক্টরগুলো ওখানে যে টিস্যুটা লস হয়েছে সেই টিস্যুটা রিজেনারেশন করায়, যার ফলে এখানে আবার আমার আগের মতো স্কিনটা তৈরি হয়ে যায়। সো এই জিনিসটাকেই কিন্তু আমরা ফলো করে যেটা করেছি, যে ব্লাড থেকে আমরা প্লেটলেটটাকে বের করে নিই, বের করে যেখানে যে টিস্যুর লস হচ্ছে সেখানে ইনজেক্ট তাহলে করে এটা দিই। কি আমাদের হেয়ার গ্রোথের ক্ষেত্রে কাজ করছে? হ্যাঁ, যদি তার অন্য কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে অবশ্যই সেটা ঠিক করতে হবে।
এর পাশাপাশি আমরা পিআরপি যদি ইনজেক্ট করি, তার সেই চুলের যেই লসের কারণে চুলটা গজাতে পারছে না, সেটা আবার রিজেনারেট করা শুরু করে। স্কিনের ক্ষেত্রেও সেম। সেম ওয়েতেই হচ্ছে আমরা কাজটা হ্যাঁ, করছি। হ্যাঁ। আচ্ছা, আমাদের স্ক্যাল্পের আরেকটা খুবই কমন সমস্যা, সেটা হচ্ছে ড্যান্ড্রাফ। মানে খুবই কমন, এবং অনেকেই হচ্ছে এই ড্যান্ড্রাফের কারণেই কিন্তু হেয়ার লসটা হচ্ছে। তো আসলে এই ধরনের ড্যান্ড্রাফ যেই পেশেন্ট আপনাদের কাছে আসে, আপনারা কিভাবে এদের ট্রিটমেন্টটা দিয়ে থাকেন? আচ্ছা, ড্যান্ড্রাফের পেশেন্টদের মধ্যে দুই ধরনের হয়। একটা বলে যে আমরা যেমন টিভিতে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর অ্যাড দেখি না, যে গুড়ি গুড়ি সাদা সাদা ফ্লেক্সের পড়ছে, মতো জি। পড়ছে, সেটা হচ্ছে ড্রাই ফর্মের ড্যান্ড্রাফ, যাদের স্ক্যাল্পটা অনেক ড্রাই, জি। কিন্তু সেখানে আসলে এটা একটা ফাঙ্গাসের প্রদাহ হয়, এবং সেটা ওই ফাঙ্গাসটা আসলে আমাদের স্ক্যাল্পের সেবামটাকে খায়, ওটা ওদের খাদ্য। তো স্ক্যাল্প থেকে যে তেলটা তৈরি হয় ওটা খেয়ে এরা বেঁচে থাকে। তো যখন এরকম আমরা বেশি দিন স্ক্যাল্প ঠিক মতো ওয়াশ না করা হয়, তখন হয় কি, এখানে ওই যে ওভার প্রোডাকশন অফ সেবাম, এই ফাঙ্গাসের প্রদাহ সব মিলে ওখানে এক্সেস স্কিন তৈরি হয়। তো ওই জমে যায় ড্যান্ড্রাফটা, জমে গিয়ে যার ড্রাই স্ক্যাল্প তার ওরকম ফ্লেক্সের মতো হয়ে ঝরে পড়ে। আবার অনেকে কমপ্লেন করে যে তাদের স্ক্যাল্পটা অয়েলি, তো একটু কাদার মতো বা ময়লার মতো আসে। ওরা বলে যে স্ক্র্যাচ করলে নখের ভেতর আঠা আঠা একটা কিছু আসে, বা একদিন দুদিন শ্যাম্পু না করলে চুলটা আঠা আঠা হয়ে যায়। এই দুই ধরনেরই কিন্তু ড্যান্ড্রাফ এটা। আচ্ছা, সোরিয়াসিস এটাও কিন্তু হচ্ছে আমাদের স্ক্যাল্পে। তাহলে মানে কিভাবে ডিফারেন্সিয়েট করব আমরা? অনেকে কিন্তু এটা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কি ড্যান্ড্রাফ অর সোরিয়াসিস এটা। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টও কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো Definitely. অনেকে মানে ভুল ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে এটার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব এটা? সোরিয়াসিস একটা অটোইমিউন ডিজিজ। এটা যখন স্ক্যাল্পে হয় চলটার মতো হয়ে থাকে। আবার ড্যান্ড্রাফেরও একটা ফর্ম আছে যেটা একদম সিভিয়ার ফর্ম, সিভিয়ার আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস। তো সেক্ষেত্রে এরকম চলটার মতো হয়, কিন্তু সেবোরিক ডার্মাটাইটিসের যে চলটাগুলো হয় সেগুলো আপনা আপনি উঠে আসে, বা যদি চিরুনি দিয়ে তুলেও পেশেন্ট, সেখানে কোনো ব্লিডিং হয় না। কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা হয় যে ওটা দেখা যায় যে যদি কেউ বলে যে আমি স্ক্র্যাচ করলে আমি দেখি যে একটু একটু ব্লিডিং হয়, তখনই কিন্তু Blood এটা spot ডিফারেন্সিয়েট করে দেখা নেওয়া যাবে। যায়। হ্যাঁ, ছোট ছোট ব্লাড স্পটের মতো দেখা যায়, তখন বুঝতে হবে যে এটা সোরিয়াসিস। আর যেটাতে হচ্ছে না সেটা সোরিয়াসিস সেবোরিক শুধুই ডার্মাটাইটিস। হচ্ছে আমাদের স্ক্যাল্পে হচ্ছে না, আমাদের এটা আমাদের স্কিনেও, বডিতে হতে পারে, পারে। নখে হতে পারে, আচ্ছা, আবার বডির ভাঁজগুলোতে হয়, আমরা ইনভার্স সোরিয়াসিস বলি, এগুলোও হতে এটা কি কোনো পারে। এইজ আছে? এটার এইজ আসলে ওভাবে করে বলা ডিফিকাল্ট, কারণ ছোটদেরও হতে পারে, বড়দেরও হতে বড়দেরও পারে, হতে আর এটা পারে। যেহেতু অটোইমিউন ডিজিজ যে কোনো সময় হতে পারে। আচ্ছা, তা আমি একটু ছোটদের কথা চলে যাই, যে ছোটদের আসলে খুব কমন ত্বকের সমস্যাগুলো কি হয়ে থাকে? আচ্ছা, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমনলি দেখা যায় যে মা বাবারা কমন কমপ্লেনটা থাকে, একটা হিউজ টার্ম ব্যবহার করে, যে অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি। অ্যালার্জিটা আসলে, অ্যালার্জি তো অনেক ধরনের হয়। অ্যালার্জি নাক দিয়ে সর্দি পড়লেও বলে যে অ্যালার্জি হয়ে, হাঁচি দিচ্ছে অ্যালার্জি হয়েছে, আবার স্কিন চুলকাচ্ছে সেটাও অ্যালার্জি। তো আসলে অ্যালার্জি বলতে তখন আমাদের আগে দেখতে হয় যে ওর স্কিনের লেশনগুলো কেমন। কখনো কখনো দেখা যায় যে খুব কমন আমাদের দেশের পার্সপেক্টিভে বাচ্চাদের যেটা হয় স্কেবিস, ভীষণ চুলকায়, ছোট ছোট দানা দানা পানির মতো হয় আঙ্গুলের ফাঁকে, নাভির চারপাশে, ছোট ছেলে বাচ্চাদের পেনিসের গোড়ায় হয়। তো এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। আবার দেখা যায় যে মাঝে মাঝে হয়তো বা তার কোনো একটা খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, বা ডাস্ট থেকে অ্যালার্জি হচ্ছে, সবচাইতে কমন ফর্ম যেটা ডাস্ট থেকে অ্যালার্জি হয়। তো সেই জিনিসটা আসলে আমাদের দেখে বুঝতে হয় আগে যে কোনটা কী ধরনের সমস্যা, সেই অনুযায়ী একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে হয়। স্ক্যাবিসটা কি হচ্ছে যে কোনো বয়সেই তো হতে পারে? যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, এবং এবং হচ্ছে এটা ছড়িয়ে যাচ্ছে একজন এখন থেকে আরেকজনে ছড়াচ্ছে। বাংলাদেশে ভীষণ তাহলে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে এটা। পড়ছে। তাহলে বাসায় যদি একজন কারো হয় স্ক্যাবিস, সেই ক্ষেত্রে বাসায় বাকি সবারই কি এটা ছড়িয়ে যেতে পারে? বাকি সবারই এটা হতে পারে, এবং আমরা যখন বাসার একজন মেম্বারকে স্ক্যাবিসের ট্রিটমেন্ট দেই, আমরা কিন্তু বলে দিই যে একদিনে বাসার প্রত্যেকটা মেম্বার, ইনক্লুডিং তাদের যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে, যারা তাদের বাসায় কন্ট্যাক্টে আসতে পারে, তাদের সবাইকে একসাথে ট্রিটমেন্ট নিতে বলি। আচ্ছা, তাহলে এটা ট্রিটমেন্ট আমরা কিভাবে, মানে কি প্রসিডিউরে আগাতে পারি ট্রিটমেন্টের ক্ষেত্রে? আচ্ছা, স্কেবিসের ক্ষেত্রে একটা হচ্ছে যে আমরা একটা ক্রিম সাজেস্ট করি, বা লোশন থাকে, পারমিথ্রিন লোশন কমনলি আমরা দেই। তো সেটা নিয়ম হচ্ছে বাচ্চাকে বা আক্রান্ত ব্যক্তি রাতে বা সন্ধ্যার দিকে ভালো করে গরম পানি দিয়ে গোসল করবে, সাবান দিয়ে ভালো করে ডলে ডলে গোসল করবে, যেন তার স্কিনের পোর্সগুলো সব ওপেন হয়। আচ্ছা। তারপরে সে ওই মেডিসিনটা গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে লাগাবে, লাগিয়ে ঘুমিয়ে যাবে কমপক্ষে 8 ঘন্টা, আরও ভালো হয় যদি 12 ঘন্টা রাখতে পারে, রেখে পরদিন সকালে সে আবার ভালো করে গোসল করে ফেলবে। কিন্তু এর পাশাপাশি তার ব্যবহারের কাপড়, বিছানার চাদর,
যা কিছু আছে এই একদম সব change কিছু করতে হবে। চেঞ্জ করতে হবে। ওই কাপড়গুলো গরম পানি দিয়ে ধুয়ে কড়া রোদ্রে শুকাতে হবে, দেন কড়া করে ইস্ত্রি করতে হবে যেন ওই স্কেবিসের যে মাইট যেটার কারণে এই অসুখটা হয় সেটা যেন নষ্ট হয়ে যায়। আচ্ছা। সেটা ডিম থাকে সেগুলো যেন নষ্ট হয়ে যায়। তো এই প্র্যাকটিসটা আমরা বলি যে মোটামুটি 1 সপ্তাহ টানা করবেন, তাহলে গিয়ে আপনি পুরোপুরি একটা সুরক্ষা পাবেন এর থেকে। আদারওয়াইজ দেখা যাবে যে কয়েকদিন পর পর আবার নতুন করে হচ্ছে। নতুন করে হতে পারে। আচ্ছা, তাহলে এটা প্রপার ট্রিটমেন্ট যদি ফলো করে তাহলে এটা টোটালি তাহলে এটা সেরে যায়। এখন আচ্ছা। সবাই হয় কি যে ওই একটু ভালো হয়ে গেছে তখনই সবাই তখনই ছেড়ে দেয়, বা বন্ধ করে বাসার দেয়। সবাই হ্যাঁ, একসঙ্গে হ্যাঁ, ট্রিটমেন্ট নেয় না, জি। অথবা রিপিটেড এক্সপোজার হয়। বাচ্চারা তো স্কুলে যায়, ও একবার ট্রিটমেন্ট নিল ভালো হলো, কিন্তু স্কুলে আরেকটা বাচ্চার হয়েছে, সেখান থেকে কিন্তু আবার কন্টামিনেটেড আবার হয়ে আবার ছড়িয়ে হতে যাচ্ছে। পারে। আচ্ছা, অনেকেই হয় যে স্কিন ইনফেকশনের ক্ষেত্রে স্টেরয়েড ক্রিমটা দিয়ে থাকে। এটা আসলে কিভাবে আমাদের স্কিনটাকে ক্ষতি করছে? এটা কি ভালো আমাদের স্কিনের জন্য? কতটুকু ক্ষতি করছে এটা? ইনফেকশনের কথা বলতে কি, যখনই কারো স্কিনে কোনো একটা র্যাশ উঠে, চুলকায় বা যে কোনো সমস্যা হয়, সবাই সবার আগে যায় হচ্ছে ফার্মেসিতে। তো ফার্মেসি থেকে সবাই কমনলি যেটা করে যে একটা স্টেরয়েড ক্রিম সাজেস্ট করে দেয়। এবং সবচেয়ে বেশি কমনলি যেটা হয় যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ফার্মেসির লোকজন তো আসলে ওইভাবে লেশনগুলো চিনবে না যে কোনটা। আপনি যেমন একটু আগে আমাকে জিজ্ঞেস করলেন যে সোরিয়াসিস কোনটা আর ড্যান্ড্রাফ কোনটা, বুঝবে কিভাবে? ঠিক সেরকমই কিন্তু স্কিনের লেশনগুলো সবই দেখতে কাছাকাছি। যে স্কিনের প্র্যাকটিস করে সেই শুধু জানে যে এই লেশনগুলোকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় এবং কোনটায় স্টেরয়েড দেওয়া যাবে কোনটায় যাবে না। তো ওরা গতানুগতিকভাবে সবাইকে স্টেরয়েড দিয়ে দেয়। এবং তারপরে যেটা হয় যে কিছুদিনের জন্য এটা ভালো হয়, তারপরে পেশেন্ট মনে করে যে আমি তো সেরে গিয়েছি, ওষুধে তো ভালো হয়ে গেছে। কিছুদিন পর এটা আরও খারাপভাবে ফ্লেয়ার আপ করে, এবং তখন নর্মাল যে ট্রিটমেন্ট প্রোটোকল সেগুলো তাদের আসলে রেসপন্ড করে না। তাহলে ব্যাপারটা এমন না যে স্টেরয়েডটা দেয়াতে হচ্ছে জিনিসটা সাময়িকের জন্য দমে যাচ্ছে, সাময়িকভাবে দমে যায়, কিন্তু কিন্তু সেটা পরে আরো খারাপ খারাপভাবে সামনে আসছে। রাইট। আচ্ছা, আমরা একটু জানবো শ্বেত রোগ নিয়ে, একটু জানবো যে এটা আসলে কাদের হচ্ছে এবং কেনই বা হচ্ছে। এটার আসলে আপনি যার হচ্ছে তার কেন যে হচ্ছে, এটা ইডিওপ্যাথিক একটা কারণ হতে পারে, জেনেটিক হতে পারে। এটা একেবারেই ছোঁয়াচে না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। কিন্তু যার হচ্ছে তার জন্য এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তার স্কিন থেকে মেলানিন লস হয়ে যাচ্ছে, যার কারণে সে জায়গার স্কিনটা সাদা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হতে পারে স্কিনের একটা জায়গায় সীমিতভাবে আছে, এটা স্টেবল আছে, কিন্তু অনেকের আছে যে এটা পুরো শরীরে ছোপ 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 করে ছড়িয়ে যাচ্ছে, বাড়ছে দিন দিন। সেক্ষেত্রে এটা অবশ্যই অ্যালার্মিং একটা ব্যাপার। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষে একটা প্রশ্ন দিয়ে হচ্ছে আমি শেষ করতে চাচ্ছি। যেহেতু আমাদের এখন গরমের সময়, সামনে হয়তো আরও গরম পড়বে, এই গরমের সময় কিভাবে আমরা স্কিন কেয়ার নিতে পারবো প্রপারলি? আচ্ছা, স্কিন কেয়ার বা আমি বলবো যে ওভারঅল স্কিন তো পুরো বডিতেই আছে, শুধু ফেস না। তো যেটা করতে হয় যে প্রতিদিন নিয়মিতভাবে গোসলটা করতে হবে, স্ক্যাল্পটাকে ক্লিন করতে হবে। অনেকে মনে করে যে মাথা প্রতিদিন না ভেজালেও চলে, পরবর্তীতে কিন্তু স্ক্যাল্পে বিল্ড আপ আরও বেশি হয় এবং তখন হেয়ার ফল আরও বেশি হয়। সো স্ক্যাল্পটাকে প্রতিদিন ভালো মতো ক্লিন করা এবং ভালো করে বাতাসে, নর্মাল বাতাসে চুলটা শুকিয়ে নেওয়া উচিত। আর অতিরিক্ত গরমে ঘাম যেহেতু অনেক বেশি হয়, তাই পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য হলো ভালোভাবে গোসল করা। আমি বলবো যে মাইল্ড সোপ ইউজ করা। অনেকে করে কি গরম বেশি দেখে ওই যে অ্যান্টিসেপটিক সোপগুলো বারবার বেশি বেশি ইউজ করতে থাকে, ওগুলো কিন্তু অনেক স্ট্রং হয় স্কিনের জন্য, এবং ওটাতে পরবর্তীতে দেখা যায় যে স্কিনটা সেনসিটিভ হয়ে গিয়ে র্যাশ বা এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো এই কারণে মাইল্ড সোপ দিয়ে প্রতিদিন গোসল করাটাই ভালো। আর এছাড়া সুতির কাপড় পরা যতটুকু মেনটেন করা যায়। আর ফেশিয়াল স্কিনের ক্ষেত্রে যার যার স্কিন টাইপ বুঝে সে অবশ্যই দিনে কমপক্ষে 2বার ফেসটাকে ওয়াশ করবে। হয়তো সকালে একবার করলো, আবার রাতে ঘুমাতে যাবার সময় একবার ভালোভাবে স্কিনটা ক্লিন করলো। ময়শ্চারাইজার বা যার যা স্কিন কেয়ার রুটিন সে সেটা ফলো করুক, কিন্তু সানস্ক্রিনটা যেন অবশ্যই এই গরমে সবাই বাইরে গেলে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। আর সানস্ক্রিনটাকে এভাবে ইউজ করা যায় যে যারা রান্না করছে বা চুলার পাশে যাচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করা ম্যান্ডেটরি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আশা করি দর্শকরা অনেক উপকৃত হবে যে এত সুন্দর সুন্দর ইনফরমেশন হচ্ছে আপনি দিয়েছেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ত্বকের কোনো সমস্যা কি ছোট করা যাবে না, অবহেলা করা যাবে না। সঠিক সময়ে সঠিক চিকিৎসা বাড়িয়ে দিতে পারে আমাদের আত্মবিশ্বাস।
দর্শক, আজ এ পর্যন্তই। সামনের সপ্তাহে আবারও চলে আসব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।